প্রিয় বন্ধুরা, আজকের গল্প গা ঘেঁষে দাঁড়াবেন না। গা ঘেঁষে দাঁড়াবেন না। পাশে দাঁড়ানো মেয়েটি চিৎকার করে উঠল। আমি চমকে উঠে তাকালাম। ভেবেছিলাম কথাটা আমাকে বলছে, কিন্তু দেখলাম যে মেয়েটি আমার পিছনে দাঁড়ানো বন্ধু জহিরের দিকে তাকিয়ে আছে। জহির পাল্টা জবাব দিল, কই দাঁড়াবো তাহলে? এত সমস্যা হলে পাবলিক বাসে চড়েন কেন? বাপরে বলেন আপনার একটা প্রাইভেট কার কিনে দিতে। আমি তাকিয়ে দেখলাম জহিরের ডান দিকে যথেষ্ট জায়গা আছে। তারপরও জহির অনেকটা ইচ্ছা করেই মেয়েটির গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। আমি চোখের ইশারায় জহিরকে সরতে বললাম। জহির শুনল না। ঠোঁট নাড়িয়ে যা বলল তার অর্থ দাঁড়ালো, মজা দেখতে থাক। চলতে চলতে বাস একটু জাকি খেল, আর জহির ইচ্ছে করে মেয়েটির গায়ের উপর হেলে পড়ল। মেয়েটির চোখ মুখ দেখে মনে হচ্ছে কেঁদে ফেলবে। সে বুঝতে পারছে জহির ইচ্ছে করে এমন করছে, কিন্তু কিচ্ছু বলতে পারছে না। যতটা সম্ভব সরে যাওয়ার চেষ্টা করছে সে, কিন্তু যাবে কই? ওই পাশের পুরুষ লোকটাও তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে। একটু পরে মেয়েটি বাস থেকে নেমে গেল। আমি তাকিয়ে দেখলাম জহির দাঁত বের করে হাসছে। আমিও সেই হাসিতে যোগ দিলাম, যদিও মন থেকে জহিরের এই আচরণকে সমর্থন করতে পারছি না, কিন্তু প্রতিবাদও করলাম না। কারণ একে তো জহির আমার খুব ক্লোজ বন্ধু, তার উপর বিভিন্ন প্রয়োজনে জহিরের কাছ থেকে অনেক হেল্প পাই। তার বিরুদ্ধে কথা বললে নিজেরই ক্ষতি। কিন্তু সেদিন আমি উপলব্ধি করতে পারিনি এই ঘটনার প্রতিবাদ না করার কারণেই ক্ষতিটা বেশি হবে। এমন এক ক্ষতি যা কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। 12 বছর আগের সেই ঘটনাটা এই মুহূর্তে কেন মনে পড়ছে জানি না। আসলে বিশেষ কোনো কারণের প্রয়োজন হয় না। আমি মনে মনে প্রায় সেই ঘটনায় ফিরে যাই। ইস, যদি সেদিন আমি জহিরের আচরণের প্রতিবাদ করতাম, মেয়েটিকে হেল্প করতাম, তাহলে হয়তো। কলিং বেলের আওয়াজে সংবিত ফিরে এলাম বর্তমানে। উঠে গিয়ে দরজা খুলে দিলাম। বাড়ির দারোয়ান এসেছে। দাঁত কেলিয়ে হাসছে লোকটা। আসসালামু আলাইকুম স্যার, ডাকছিলেন আমারে? আমি বললাম হ্যাঁ। নতুন ফ্ল্যাটের এই অবস্থা কেন বলেন তো? দারোয়ানের মুখ থেকে হাসি মুছে গেল। কি হয়েছে স্যার? আরে ইলেকট্রিক লাইন সব নষ্ট। আমার কণ্ঠে বিরক্তি। ফ্যান ঘুরছে না, লাইট জ্বলছে না, ফোনে চার্জও হচ্ছে না। কি বলেন স্যার? দারোয়ান মনে হলো আকাশ থেকে পড়ছে। আগের ভাড়াটিয়া ফ্ল্যাট খালি করার পর সব চেক করেননি? মনে হয় ভালো করে চেক করা হয়নি স্যার। সরি স্যার। সরি না করে সমাধান করেন। সব মালপত্র নিয়ে ট্রাক অলরেডি রওনা হয়ে গেছে। আমার স্ত্রী প্রেগনেন্ট। এই গরমে এখানে এসে থাকবে কি করে? স্যার, একজন মেকানিক ডাইকে নিয়ে আসবো? ভালো মেকানিক আছে এইদিকে? আছে স্যার, বডি মেকানিক। হাসিতে দারোয়ানের সব দাঁত বেরিয়ে পড়ছে। খুব ভালো মেকানিক স্যার, 1 ঘন্টার মধ্যে কারেন্টের লাইন সব ঠিক করে দিব। ওকে, কুইক নিয়ে আসেন তাকে। দারোয়ান চলে গেল। আমি দরজা লাগিয়ে দিলাম। ফাঁকা ফ্ল্যাটে মোজা পেয়ে হাঁটছি। নতুন ভাড়া নিয়েছি। এলাকাটা বসবাসের জন্য ভালো, হই হুল্লোড় নাই, গাড়ির আওয়াজ কম। এক রুম থেকে আরেক রুমে ঘুরছি। মাস্টার বেডরুমে এসে আমি কিছুক্ষণের জন্য থমকে গেলাম। এই রুমটা আমার চেনা। 10 বছর আগে এইরকম একটা রুমেই ঘটেছিল ঘটনাটা। এখনও স্পষ্ট মনে আছে। মেঝেতে রক্তের বন্যা। এক কর্নারে পড়েছিল লাশটা। না, এখান থেকে বললে গল্পটা আপনারা বুঝবেন না। আমি বরং ফিরে যাই ওই 12 বছর আগের বাসের ঘটনাটাতে। আসলে ওখান থেকেই সব কিছুর শুরু। বাসে মেয়েটির সাথে ওইরকম আচরণের পর জহির আরও সাহসী হয়ে উঠল। প্রায় সে বাসে উঠে মেয়েদের সাথে বাজে আচরণ করত। তারপর আমার সাথে দেখা হলে রসিয়ে সেসব গল্প নিয়ে আলোচনা করত। একসময় বাসের বাইরেও শুরু হলো তার অপকর্ম। রাস্তাঘাটে, শপিং মলে, মেলায়, টিকেটের লাইন, বিয়ে বাড়ি, যে কোনো স্থানে ভিড়ের মধ্যে সুযোগ পেলেই সে মেয়েদের সাথে নোংরা আচরণ করত। সমবয়সী মেয়ে, বড় ছোট কেউ বাদ যেত না। দিনের পর দিন জহির আরও সাহসী হতে শুরু করলো, আর খুব গর্বের সাথে বন্ধু মহলে এসে সব নিয়ে গল্প করত। একটা সময় পর তার এইসব গল্প শুনতে আর ইচ্ছে হতো না আমার। আমি তাকে অ্যাভয়েড করতে শুরু করলাম। তবে যা করা উচিত ছিল তা করিনি, প্রতিবাদ করিনি, এবং যার মাসুল আমাকে দিতে হয়েছে। বাসের ঘটনার ঠিক 2 বছর পর আবার কলিং বেলের আওয়াজ। আমি এগিয়ে গিয়ে দরজা খুলে দিলাম। ব্যাগ কাঁধে কালিজুলি মাখা পোশাক পরে দাঁড়িয়ে আছে একজন। আমি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকলাম তার দিকে। স্যার, দারোয়ান কইল ফ্ল্যাটের কারেন্টের লাইন নাকি ডিস্টার্ব। ও, আপনি বডি মেকানিক? জি স্যার, আসুন ভিতরে। আমি এক পাশে সরে জায়গা করে দিলাম।
বডি মেকানিক ভেতরে ঢুকলো। দেখেন তো কী অবস্থা, লাইট ফ্যানের লাইন কিছুই ঠিক নাই, মোবাইলটা পর্যন্ত চার্জ হচ্ছে না। স্যার মনে হয় সার্কিট বোর্ডে প্রবলেম। আমি দেখতেছি স্যার। বডি মেকানিক একটা টুল টেনে নিয়ে গিয়ে সার্কিট বোর্ড খুলে কাজ করতে থাকলো। সে তার মতো কাজ করুক, চলুন আমরা আবার 10 বছর আগের ঘটনাতে ফিরে যাই। এক সন্ধ্যায় ভার্সিটি থেকে বাসায় ফিরছি। মায়ের উদ্বিগ্ন চেহারা দেখলাম। কি হয়েছে মা? মুন্নিকে পাচ্ছি না। মা কাঁদো কাঁদো কণ্ঠে বলল। অনেকক্ষণ হয়ে গেল। আমি অভয় দিয়ে বললাম, খেলতেছে মনে হয় কোথাও। কার সাথে খেলবে? ওর বন্ধুরা তো সবাই যে যার বাসায়। দাঁড়াও আমি দেখছি। মুন্নি আমার ছোট বোন, 8 বছর বয়স। বাড়ির ছাদে, প্রতিবেশীদের ফ্ল্যাটে, বাড়ির আশেপাশে, রাস্তায় সবখানে খুঁজলাম মুন্নিকে, কোথাও নেই। এবার আমি চিন্তিত হয়ে পড়লাম। বাবাকে ফোন করে জানালাম। বাবা অফিসে জরুরি মিটিং ফেলে পাগল পাগল হয়ে চলে এলেন। মেয়েকে জীবনের চেয়ে বেশি ভালোবাসেন তিনি। থানা পুলিশকে খবর দেওয়া হলো, হাসপাতালগুলোতে লোক পাঠানো হলো, এলাকায় মাইকিং শুরু হলো, কিন্তু মুন্নির খোঁজ কেউ দিতে পারল না। মা কান্নায় ভেঙে পড়ল। বাবার দিকেও তাকানো যাচ্ছে না। আমার বুকের ভেতরটা ফেটে যাচ্ছে, কিন্তু মুখে কিচ্ছু বলছি না। রাত 11টার দিকে পাশের বাসার দারোয়ান সুন্নাবাই দৌড়ে এলো আমাদের বাসায়। হাঁপাচ্ছে খুব, চেহারা দেখে মনে হচ্ছে কেঁদে ফেলবে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে সুন্নাবাই? মুন্নির কোনো খোঁজ পেলেন? ভাই তাড়াতাড়ি আসেন আমার সাথে, বলে আমার হাত ধরে টান দিল সুন্নাবাই। তার সাথে আমি পাশের বিল্ডিংয়ে গেলাম। বুকের ভেতরটা মুন্নির অমঙ্গল আশঙ্কায় দূর দূর করে কাঁপছে। সুন্নাবাই আমাকে 3 তলায় নিয়ে এলেন। এই বিল্ডিংয়ের 3 তলায় একটা ফ্ল্যাট খালি আছে আমি জানি। ভাড়াটিয়া চলে গেছে, এখনও ভাড়া হয়নি। ফ্ল্যাটের দরজা খোলা, ভেতরে ঢুকলো সুন্না, তার সাথে আমি। মাস্টার বেডরুমে ঢুকলাম। মোবাইলের টর্চের আলোতে দেখলাম ফ্ল্যাটের মেঝে রক্তে ভেসে যাচ্ছে। এক কর্নারে পড়ে রয়েছে একটা বাচ্চা মেয়ের নগ্ন লাশ, আমার মুন্নি। আমার চোখের সামনে পৃথিবীটা অন্ধকার হয়ে এলো। হাঁটু বাজ হয়ে পড়ে যাচ্ছি। স্যার, সার্কিট বক্সে প্রবলেম ছিল, ঠিক করে দিছি। বডি মেকানিকের কথায় আমি আবার বর্তমানে ফিরে এলাম। দেখেন তো লাইট ফ্যানের লাইন সব ঠিক মতো কাজ করছে কিনা। বডি টুল থেকে নামলো, টুলটা এগিয়ে নিয়ে সুইচ বোর্ডের সামনে গিয়ে দাঁড়ালো। টেস্টার দিয়ে টেস্ট করতে করতে বলল, স্যার এইখানেও একটু ঝামেলা আছে মনে হইতেছে, লাইন পাইয়া পাইয়া সাইরা দেয়। আমি ঠিক করে দিতেছি, সমস্যা নাই। বডি তার কাজ করছে মনোযোগ দিয়ে। আমি আবার ফিরে গেলাম অতীতে। মুন্নির লাশ পাওয়ার পর আমার মা বাবা দুজনেই বেহুশ হয়ে গেল। মুন্নিকে আর কি দেখব, তাদের নিয়ে টানাটানি শুরু হয়ে গেল। পুলিশ এলো, মুন্নির লাশ নিয়ে গেল, ময়না তদন্ত হলো। পরদিন দুপুরে জানা গেল মুন্নিকে সারাদিন আটকে রেখে কয়েকবার র্যাপ করা হয়েছে। রক্তক্ষরণে মৃত্যু হয়েছে তার। ভাবতে আমার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। কি পরিমাণ কষ্ট সহ্য করতে হয়েছে আমার ফুলের মতো নিষ্পাপ বোনটিকে। কিন্তু কোন পিশাচ এই কাজ করেছে তা জানার কোনো উপায় নেই, কারণ মুন্নি ওই ফ্ল্যাটে কখন গেছে তা কেউ দেখেনি। তখনও জানতাম না কি চমক অপেক্ষা করছে আমার জন্য। পরদিন বিকেলে মুন্নির এক বন্ধু বলল, মুন্নিকে আইসক্রিম কিনে দেবে বলে সাথে নিয়ে গিয়েছিল জহির। জহির নামটা শুনতেই আমার শরীরের সব লোম দাঁড়িয়ে গেল। হ্যাঁ, জহির। তার মতো নরপশুর পক্ষেই কেবল সম্ভব এমন একটা কাজ করা। ও মাই গড, জহিরকে কত ভালোবাসত মুন্নি। বাসায় এলেই জহির ভাইয়া বলে দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ত তার কোলে। খবরটা জানাজানি হতেই জহির পালালো বাসা থেকে। পুলিশ লেগে গেল চারদিকে, কিন্তু জহিরকে কেউ খুঁজে পেল না। আমার বাবা সর্বোচ্চ চেষ্টা করলো জহিরকে খুঁজে বের করার, কিন্তু জহিরকে পাওয়া গেল না, মানে পাওয়া গেলই না। উধাও হয়ে গেছে যেন। এরপর কেটে গেছে 10 বছর, জহিরের সন্ধান আজও পাওয়া যায়নি। এদিকে নিজের ভেতর গিল্টি ফিলিংস নিয়ে দুকে দুকে বেঁচে আছে আমি। সেদিন বাসের মধ্যে ওই মেয়েটির গা ঘেঁষে দাঁড়াবেন না আর্জিটা যদি শুনতাম, তার পক্ষ হয়ে যদি প্রতিবাদ করতাম, তাহলে হয়তো জহির এত দূর এগিয়ে যাওয়ার সাহস পেত না, আর আমার মুন্নিও বেঁচে থাকত। মুন্নির মৃত্যুর জন্য আসলে আমিই দায়ী। আমি এবং আমার মতো মেরুদণ্ডহীন কাপুরুষরাই দায়ী। স্যার, মুসার মতো কিছু আছে? বদি জিজ্ঞেস করলো। একটা ন্যাকড়া দেওয়া যায়? ভিতরে অনেক ধুলাবালি জমে কারেন্টের লাইন জ্যাম করে দিছে মনে হয়। না, মুসার জন্য তো কিছু নাই, দাঁড়ান। বলে পকেটে হাত দিলাম আমি। একটা খবরের কাগজ বের করে আনলাম। এটা কাজে লাগাতে পারেন কিনা দেখেন। কাগজটা হাতে নিল বদি, বলল, কাপড় হইলে ভালো হইতো। কাপড় তো নাই ভাই। আমি মাথা নাড়লাম। পুরান খবরের কাগজ মনে হইতেছে। আমি হাসলাম।
খবরের কাগজ পুরনো, কিন্তু খবরটা আজও নতুনের মতো বুকের ভেতর জ্বলছে। বৌদি খবরের কাগজটা চোখের সামনে আনলো। কাগজে একটা ছবি দেখা যাচ্ছে। একটা ছোট্ট বাচ্চা মেয়ের লাশের সামনে বসে একজন মধ্যবয়সী ব্যক্তি পাগলের মতো কাঁদছে। ছবির উপরে খবরের হেডলাইন, খুলনায় 8 বছরের শিশু ধর্ষণের শিকার। ছবির নিচে বিস্তারিত রিপোর্ট। বৌদি খবরটা পড়ছে। আমি পকেটে হাত দিলাম। বের করে আনলাম একটা লম্বা সাইলেন্সার লাগানো পিস্তল। বৌদির পিছনে গিয়ে দাঁড়ালাম। তার মাথার পিছনে পিস্তলের বাট দিয়ে গায়ের জুড়ে আঘাত করলাম আমি। আঘাতটা একদম জায়গা মতো লেগেছে। জ্ঞান হারিয়ে মাটিতে ঢলে পড়ল বৌদি। আমি এগিয়ে গেলাম তার দিকে। 2 পা ধরে বৌদির দেহটা টানতে টানতে নিয়ে গেলাম ঘরের এক কোণায়। খবরের কাগজটা বাজ করে আবার কুটের পকেটে রাখলাম আমি। হাতে সময় খুব কম, যা করার দ্রুত করতে হবে। পরবর্তী আধা ঘন্টা ধরে একটা দৃশ্য সাজালাম আমি। সন্তুষ্ট হওয়ার পর থামলাম। এবার বৌদির জ্ঞান ফেরানোর পালা। বোতল খুলে হাতে পানি নিয়ে বৌদির চোখে মুখে ছিটিয়ে দিলাম আমি। বার কয়েক চোখ পিটপিট করে তাকালো বৌদি। জ্ঞান ফিরে আসছে তার। চোখ খুলতেই নিজেকে সম্পূর্ণ দিগম্বর অবস্থায় আবিষ্কার করলো বৌদি। তার 2 হাত মোটা দড়ি দিয়ে জানালার গ্রিলের সাথে শক্ত করে বাঁধা। পা দুটো একই রকম দড়ি দিয়ে কষে বাঁধা আছে। চিৎকার করতে গিয়েও নিজেকে থামালো সে। আমার হাতে ধরে থাকা পিস্তলের দিকে নজর পড়েছে তার। কেমন লাগছে বৌদি? নাকি জহির নামে ডাকবো তোমায়? আমি বিদ্রুপের সুরে প্রশ্ন করলাম। বৌদির চোখে মুখে আতঙ্ক দেখা দিল। মুহূর্তের মাঝে গত 10 বছরের দুঃসহ স্মৃতি ফাস্ট ফরওয়ার্ড হয়ে গেল আমার চোখের সামনে। পালিয়ে যাওয়ার পর জহিরকে আমি কোথায় না খুঁজছি। অনেক খুঁজে 2 4 মিলিয়ে বের করছি জহির সেদিন পালিয়ে ঢাকায় চলে আসে। সাথে বেশ কিছু টাকা পয়সা নিয়ে এসেছিল। তাই দিয়ে গা ঢাকা দিয়ে থাকে বছরখানেক। তারপর ভাগ্যের সন্ধানে কিছুদিন এখানে ওখানে ঘুরে একসময় জামাল উস্তাদের কাছে আশ্রয় পায়। তার কাছ থেকে মেকানিকের কাজ শেখে বৌদি। এভাবেই আমার বন্ধু জহিরের বৌদি মেকানিক হয়ে ওঠা। জহিরকে খুঁজে বের করার পর বেশ লম্বা সময় নিয়ে প্ল্যান সাজালাম আমি। বৌদির দোকানের কাছাকাছি বুয়া নাম পরিচয়ে একটা বাসা ভাড়া নিলাম। নিজেই বাসার বিদ্যুতের লাইন নষ্ট করলাম। তারপর সব কিছু একদম প্ল্যান মাফিক হয়েছে। জহির একটা ডুব গিলল। নিজেকে খানিকটা সামলে নিয়েছে। বলল, কে আপনি? আমারে বাইন্দা রাখছেন কেন? আমার কাপড় খুলছেন কেন? সেটা একটু পরেই টের পাবি, বললাম আমি। কি টের পামো? জহির অস্থির কণ্ঠে বলল। রিল্যাক্স, এত তারা কিসের? 2 বন্ধু এতদিন পর দেখা হলো, একটু খুশ গল্প করি। কিসের বন্ধু? আমি আপনারে চিনি না। আমি মৃদু হাসলাম। মুখ থেকে নকল দাড়িগোঁফ খুলে নিলাম। এবার চিনতে পেরেছিস? জহিরের চোখ বলছে সে চিনতে পেরেছে আমাকে, কিন্তু না চেনার নাটকটা চালিয়ে যাচ্ছে। কে আপনি? আমি আপনারে চিনি না, আগে কখনো দেখি নাই। এক্ষুনি চিনতে পারবি, বলে পকেট থেকে একটা ছুরি বের করলাম আমি। আঙ্গুল দিয়ে দাঁড় দিয়ে পরীক্ষা করে বললাম, বাহ, বেশ দাঁড় আছে দেখছি, এক পুছেই কেটে ফেলা যাবে। প্রচণ্ড আতঙ্ক গ্রাস করলো জহিরকে। তুলতাতে শুরু করলো। আমি কিন্তু চিৎকার করে সবাইরে ডাকুম। আপনি মনে করছেন পার পাইয়া যাবেন? এত সহজ না। এই এলাকার সবাই আমারে চিনে। আমার কিছু হলে আপনার খবর আছে। আমি ছুরি হাতে এগিয়ে গেলাম বৌদি মেকানিক ওরফে আমার বন্ধু জহিরের দিকে। ঠোঁটের কোণে টিটকারির হাসি। বুঝলাম তোর কিছু হলে এলাকার লোকজন দুনিয়া উল্টে ফেলবে, কিন্তু তাতে তোর কি লাভ হবে বল? তোর যে ক্ষতি এখন হতে যাচ্ছে তা কি পূরণ হবে? এবার আর নিজেকে শান্ত রাখতে পারল না জহির। ভয়ে আতঙ্কে তার চোখ দুটি মনে হচ্ছে কুঠোর ছেড়ে বেরিয়ে আসবে। কাপা কাপা কণ্ঠে বলতে থাকলো, দোস্ত, আমার মাফ করে দে দোস্ত, আমি অনেক বড় পাপ করে ফেলাইছি, মাফ করে দে আমারে। উপরে গিয়া ছোট্ট মুন্নির কাছে মাপ চাস, বলে জহিরের মুখের ভেতর একটা রুমাল ঢুকিয়ে দিলাম আমি। জহির একটানা কিছু বলে যাচ্ছে। মুখের ভেতর রুমাল থাকায় শুধু গম গম আওয়াজ হচ্ছে। কি বলছে তা বোঝা যাচ্ছে না। এবার আমি পকেট থেকে বের করলাম একটা কালো রঙের গ্লাভস। বাম হাতে পরে নিলাম। গ্লাভস পরা হাত দিয়ে জহিরের পুরুষাঙ্গ ধরলাম, অন্য হাতে ছুরি প্রস্তুত। বললাম, জহির, তুই যা করেছিস তার শাস্তি একটাই, মৃত্যু। কাজটা করতে মাত্র 5 সেকেন্ড সময় লাগলো আমার। সমস্ত শক্তি এক করে একটানা চিৎকার করে চলল জহির। চিৎকারের সময় তার গলার সবগুলো রগ ফুলে উঠল। চোখ দুটো মনে হচ্ছে কুঠোর ছেড়ে ইঞ্চিখানেক বেরিয়ে আসছে। অসহ্য ব্যথায় অশ্রু গড়াচ্ছে গালে। মুখে রুমাল থাকায় তার সেই চিৎকার ঘরের বাইরের কেউ শুনতে পাচ্ছে না। মিনিট খানেক টানা চিৎকার করে গেল জহির। তারপর অসহ্য ব্যথা থেকে মুক্তি পেতে জ্ঞান হারালো। মাথাটা ঝুলে পড়ল বুকের উপর।
জানালার গ্রিলে হাত পা বাঁধা অবস্থায় ঝুলে আছে আরব্য রজনীর সেই খুঁজা চাকরদের মতো পুরুষাঙ্গ হারানো এক যুবকের অজ্ঞান দেহ। 2 পা বেয়ে নামা রক্তে ভেসে যাচ্ছে ড্রয়িং রুমের ফ্লোর। ফ্ল্যাটের দরজার বাইরে থেকে তালা আটকে দিয়ে বেরিয়ে এলাম আমি। গুলি খরচ করার প্রয়োজন হয়নি, রক্তক্ষরণেই মরবে জহির, যেমন মরেছিল ছোট্ট মুন্নি। গা ঘেঁষে দাঁড়াবেন না। মেয়েটির সেই চিৎকার আজও আমার কানে বাজে। সেদিন যদি তার হয়ে প্রতিবাদ করতাম, তাহলে হয়তো আজকের দিনটি আমার জীবনে কখনো আসতো না।